আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শামাউন চৌধুরী, ডেমো ফর মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড ডক্টর গ্রুপ কর্তৃক আয়োজিত সার্জারি প্রফরেন্ডেড কোর্স পেপার ওয়ান বেচে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের টপিক রেকটাল ব্লিডিং। তো আমরা জানি রেকটাল ব্লিডিং, ঠিক আছে। রেকটাল ব্লিডিং, এখন রেকটাল ব্লিডিং আসলে দুই ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলি মেলানা, আর একটাকে বলি কি হেমাটোকেজিয়া। এখন মেলানাটা কি জিনিস? অল্টারড ব্লাড মিক্সড উইথ স্টুল। অল্টারড ব্লাড মিনস ব্লাডের কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ব্ল্যাকিশ, ঠিক আছে। এটা কেন হয়? আপার জিআই যে কোনো ব্লিডিং, মানে আপার জিআই যে কোনো ব্লিডিং যদি আমরা স্মল গার্ড লার্জ গার্ড পাস হয়ে যদি রেকটাল দিয়ে পাস করে, সেক্ষেত্রে ব্লাডটা অল্টার্ড হয়ে যায়। কেন হয়? কারণ স্মল ইন্টেস্টাইনে কিছু এনজাইম আছে, এনজাইমগুলো ব্লাডের সাথে রিয়েকশন করে ব্লাডের কালারটা চেঞ্জ করে। হেমাটোকেজিয়া কী জিনিস? হেমাটোকেজিয়া হচ্ছে ফ্রেশ ব্লাড মিক্সড উইথ স্টুল, ঠিক আছে। এখন হেমাটোকেজিয়া হচ্ছে মেনলি লোয়ার যে এই পার্টে যে কোনো প্যাথোলজিতে যে ব্লিডিংটা হয় সেটা হচ্ছে হেমাটোকেজিয়া। এবং হেমাটোকেজিয়াটা মেলানা না কেন? কারণ মেলানাটা হচ্ছে অল্টার ব্লাড, হেমাটোকেজিয়াটা হচ্ছে ফ্রেশ ব্লাড। ব্লাডের কালারটা কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য পার্ট অফ দ্য ইন্টেস্টাইন এটার কালারটা একটু ভেরিয়েশন করে। যেমন অ্যাসেন্ডিং কলনের ক্ষেত্রে ব্লাডটা একটু ডার্কিশ হয়, আবার লেফট কলন ডিসেন্ডিং কলন বা সিগময়েড কলন এবং রেকটাল ব্লিডিংয়ের ক্ষেত্রে এটা একটু ফ্রেশার ব্লাড হয়, বাট ব্লাডের কালারটা অতটা ডার্ক হয় না যতটা মেলানাতে হয়, ঠিক আছে। তো গেল আমাদের মেলানা এবং হেমাটোকেজিয়া। তাহলে যখন কোনো পেশেন্ট বলবে অল্টার কালো কালো রক্ত, তাহলে আমরা ধরে নেব এটা আপার জিআই প্যাথোলজি। আবার হেমাটোকেজিয়া যদি বলে যে লাল রক্ত, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা লোয়ার জিআই প্যাথোলজি। এখন আমরা বলবো কজ অফ রেকটাল ব্লিডিং। এখন রেকটাল ব্লিডিংয়ের জন্য কী কজ হয়, কোন কোন ক্ষেত্রে রেকটাল ব্লিডিংটা হয়। এখন আমরা প্রথমে যখন আমাদের ক্ষেত্রে রেকটাল ব্লিডিং নিয়ে আসবে পেশেন্ট, তখন আমরা জিজ্ঞেস করবো এটা কি পেনফুল নাকি পেনফুল না। যখন পেনফুল ব্লিডিং হবে তখন আমাদের মাথায় আসতে হবে অ্যানাল ফিশার বা প্রলাপস হেমোরয়েডস, থ্রম্বোসড হেমোরয়েডস বা কার্সিনোমা অ্যানাল ক্যানাল। হেমোরয়েডসের কথা যেহেতু আসছে, এটা আমরা পরে আলোচনা করব। বাট প্রলাপস হেমোরয়েডস বা থ্রম্বোসড হেমোরয়েডস হচ্ছে হেমোরয়েডসের একটা কমপ্লিকেটেড ভার্সন। এবং যখন পেশেন্ট বলবে পেইনলেস ব্লিডিং, তখন আমাদের মাথায় আসতে হবে হেমোরয়েডস, যেটা সিম্পল বা ইন্টারনাল হেমোরয়েডস, কার্সিনোমা কোলন, কার্সিনোমা রেকটাম বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটার আবার দুইটা পার্ট, ক্রনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। এখন আমরা দেখি আমাদের পরের স্লাইড, কার্সিনোমা কোলন। এখন কার্সিনোমা কোলনের ক্ষেত্রে এটা আমার সিকাম থেকে শুরু করে একদম সিগময়েড কোলন পর্যন্ত যে পার্ট, এটাকে এর কোনো ম্যালিগনেন্সি যদি হয় সেটাকে আমরা কার্সিনোমা কোলন বলে থাকি। এখন কার্সিনোমা কোলনের ক্ষেত্রে মেনলি অ্যাডেনোকার্সিনোমাটা ডেভেলপ করে, এক্সেপ্ট অ্যানাল ক্যানাল স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হয়। তাহলে কোলনের ক্ষেত্রে যদি কার্সিনোমা হয়, সেটাকে আমরা অ্যাডেনোকার্সিনোমা হিসেবে ধরে নিতে পারবো। কোলনে কোন কোন জায়গায় মোস্টলি ক্যান্সারগুলো হয়? যেমন রেকটামে 38%, সিগময়েড কোলন 21%, সিকামে 12% এবং রেক্টো সিগময়েড জাংশন। এবং এটা কি রোডের মাধ্যমে ছড়ায় দেখেন। এগুলো আপনারা সব প্যাথোলজিতে পড়ে আসছে। লোকাল স্প্রেড, তারপর হচ্ছে লিমফেটিক স্প্রেড ভিয়া ব্লাড স্ট্রিম, সিলোমিক স্প্রেড অ্যাক্রস দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এটার হচ্ছে পাশাপাশি যে ডিরেক্ট মেটাস্টেসিস সেটা। তাহলে এখন আমাদের যেমন এই কার্সিনোমা কোলন একটা ইম্পর্টেন্ট টপিক। আমাদের ক্ষেত্রে কোয়েশ্চেন আসে যে রেকটাল ব্লিডিং, টেনেসমাস, অল্টার বাউল হ্যাবিট। এই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় স্পেসিফিক কোনো ডায়াগনোসিস দিয়ে থাকে না। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোলনে কোন সাইডটাতে সবথেকে বেশি ক্যান্সার হয়। যেমন রেকটাম, তাহলে আমরা এটা ধরে নিতে পারি রেকটাল কার্সিনোমাটাকে আমাদের ইন্ডিকেট করছে। তো ফিচার্স অফ কার্সিনোমা কোলন, আমি আগেই বলেছি কার্সিনোমা কোলন যেহেতু একটা বিশাল একটা পার্ট, এটার অনেকগুলো পার্ট, সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু পার্ট এটার ফিচার্সগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আগেও বলেছি হেমাটোকেজিয়ার ক্ষেত্রে রাইট সাইডের কোনো প্যাথোলজিতে যে ব্লিডিংটা হয় সেটা স্লাইটলি ডার্কিশ রেদার দেন দ্য প্যাথোলজি অফ লেফট কলন। তো লেফট সাইডেড কার্সিনোমার ক্ষেত্রে ব্লাডটা আরেকটু ফ্রেশার হয়। তদ্রূপ এখানে ফিচার্স অফ কার্সিনোমা কোলনের ক্ষেত্রে আমাদের ফিচার্সগুলো স্লাইটলি ভেরিয়েবল হবে। যেমন রাইট সাইড কোলনের ক্ষেত্রে যে কার্সিনোমাটা হবে, প্রথমটা হবে অ্যাবডোমিনাল পেইন, দেন হচ্ছে ব্লিডিং,
সাথে আমি একটা রাইট সাইডে ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা পালপাবল মাস পাবো, যেটা আমরা সচরাচর যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে পেয়ে থাকি। যেমন কার্সিনোমা স্টোমাকের ক্ষেত্রে আপনি এপিগেস্টিয়ামের মাস পাবেন, লেফট সাইডের কোলনের ক্ষেত্রে লেফট সাইডে একটা মাস পাবেন। এই যে বললাম রিলেটিভলি ডার্কার ব্লাড, মানে মেলানা না, কিন্তু আমার যতটুকু ফ্রেশ ব্লাড হওয়ার কথা ততটুকু না, মানে মেলানা এবং হেমাটোকেজিয়ার মাঝামাঝি একটা অবস্থায়, যেটা রিলেটিভলি ডার্কার ব্লাড। বাউল অবস্ট্রাকশন আমরা আগের দিন পড়েছি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে, যে কার্সিনোমা কোলোনের জন্য একটা বাউল অবস্ট্রাকশন হয়। বাউল অবস্ট্রাকশনের ফিচার্সগুলো কী কী আমাদের মনে আছে? স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে পেইন, ভমিটিং, কনস্টিপেশন অ্যান্ড ডিস্টেনশন। তো এবং ডিসেন্ডিং কলনের ক্ষেত্রে সেটা হয়ে গিয়ে প্রথমে হয় ডিস্টেনশন, দেন কনস্টিপেশন, দেন পেইন, দেন ভমিটিং। পেইন এবং ভমিটিং তেমন একটা প্রকাশ পায় না, কিন্তু ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন মানে খুব মার্কলি প্রমিনেন্ট হয়। দেন হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট, যেমন একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া, একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া, এভাবে। আবার কার্সিনোমা লেফট সাইড কলনের ক্ষেত্রে আমরা যদি দেখি কলিকি পেইন মানে হচ্ছে আপনারা এটা কলিকি টাইপ অফ পেন বিভিন্ন জায়গায় দেখবেন, যেমন অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখবেন, কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে দেখবেন। এবং এখানে লেফট সাইডের কলিকি পেন হচ্ছে মানে লুমেনের যে মাসেলগুলো আছে, মাসেলগুলো স্পাজমের কারণে যে পেনটা হয় সেটা হচ্ছে কলিকি টাইপ অফ পেইন। এই যে আবার প্রেশার ব্লাড অবস্ট্রাকশন, অল্টারেশন অফ বাউল হ্যাবিট, সেম, একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া, একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া, দেন লেফট সাইডের অ্যাবডোমিনাল মাস। তাহলে আমাদেরকে ফিচার্স যখন কোয়েশ্চেনে দিবে তখন আমাদের ফিচার্সগুলোর সিরিয়ালটা দেখতে হবে, কোনটা আগে বলে কোনটাকে মানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা করতে হবে। এরপর আসি ইনভেস্টিগেশনে আমরা কি করব? প্রথমে আমাদের হচ্ছে স্ক্রিনিং টেস্টের মতো কিছু একটা ইনভেস্টিগেশন করতে হবে। পেশেন্ট আমার কাছে যখন আসবে যে পার রেক্টাল ব্লিডিং, টেনেস মাস, বাউল অবস্ট্রাকশন, আমার কাছে অনেক ডিডি আসতে পারে। যেমন পার রেক্টাল ব্লিডিং, প্রেশার পার রেক্টাল ব্লিডিংয়ের ক্ষেত্রে আমার কাছে আসতে পারে আপনার কি এই অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, হ্যামোরয়েডস, কার্সিনোমা কোলন। তো বিভিন্ন রকমের ডায়াগনোসিস আমার মাথায় আসবে যখন পেশেন্ট আমার কাছে পার রেক্টাল ব্লিডিং নিয়ে আসবে। সেক্ষেত্রে পার রেক্টাল ব্লিডিংয়ের প্রথম ইনভেস্টিগেশনটা হচ্ছে কলোনোস্কোপি। এছাড়া কলোনোস্কোপির আগে আমি কিছু মানে আমার কার্সিনোমা যখন আমার মাথায় আসবে তখন আমি কিছু স্ক্রিনিং টেস্ট করব, যেমন ফিকাল অকাল ব্লাড টেস্ট যখন পজিটিভ হবে তখন আমি কি করব? কলোনোস্কোপি। বাট রেক্টাল ব্লিডিং নিয়ে যখন কোনো পেশেন্ট আসবে আমাদের মাথায় ধরে নেওয়া উচিত যে আমাদের প্রথম ইনভেস্টিগেশনটা হবে কলোনোস্কোপির পর যদি আমি দেখি যে এই ক্ষেত্রে আমার কি হয়, আমি ম্যালিগন্যান্সি সাসপেক্ট করি, তখন আমি করব সিটি চেস্ট, সিটি অ্যাবডোমেন, সিটি পেলভিস টু এক্সক্লুড দ্য মেটাস্টেসিস, মানে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিসে কি মেটাস্টেসিস হয়েছে কি না সেটা আমার দেখার জন্য। দেন আমরা আরেকটা করব বেরিয়াম মিল এক্সরে, যেটা এখন সচরাচর করা হয় না, এখন সচরাচর মেনলি কলোনোস্কোপি ও সিটি কলোনোগ্রাফি, দেন সিটি চেস্ট, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, এগুলো করা হয়। বেরিয়াম মিল এক্সরের কথাটা যেহেতু বলেছি, বেরিয়াম মিল এক্সরেতে সাধারণত প্রথমে পেশেন্টকে বেরিয়াম একটা মিল দেওয়া হয়, বেরিয়াম মিল দেওয়ার পর সোয়ালো করার পর একটা এক্সরে নেওয়া হয়। এক্সরেটাতে আসলে একটা অ্যাপেল কোর ডিফর্মিটি, যেমন অ্যাপেলটাকে খাওয়ার পর একটা অ্যাপেলের যে মাঝখানে একটা মেরুদণ্ডের মতো পার্ট এবং চারপাশ থেকে খাওয়ার অবশিষ্ট অংশটা থাকে, তদ্রূপ একটা অ্যাপেল কোর ডিফর্মিটি হয়। আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে অ্যাপেল কোর ডিফর্মিটি। আমরা যে অ্যাপেল খাওয়ার পর মাঝখানে যে পার্টটা এভাবে থেকে যায়, সাথে একটা এভাবে আমরা কামড় দিয়ে খেয়ে থাকি, সেটাকে বলা হয় অ্যাপেল কোর ডিফর্মিটি। এটা এখন সাধারণত করা হয় না, আমি আগেই বলেছি ডায়াগনস্টিক টেস্ট। তাহলে ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে কী হবে, আমাদের বারবার মনে রাখতে হবে যে কোনো রেক্টাল ব্লিডিংয়ের ক্ষেত্রে প্রথম হচ্ছে কোলোনোস্কোপি, দেন কোলোনোস্কোপিতে যদি আমার ম্যালিগন্যান্সি সাসপেক্ট হয়, সিটি চেস্ট অ্যাবডোমেন, সিটি পেলভিস এবং সিটি চেস্ট অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, বেরিয়াম মিল এক্সরে, এগুলো। এখন কি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার অনেক কিছু ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু লোকেশন। এখন কার্সিনোমা অফ সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন, এই যে দেখেন কার্সিনোমা সিকামটা হচ্ছে এই জায়গায়, অ্যাসেন্ডিং কোলনটা ধরেন এটা পুরোটা। এখন আমাকে এখানে দেখিয়েছে একটা কার্সিনোমা অ্যাসেন্ডিং কোলন। তাই কার্সিনোমা অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে আমার যে সার্জিক্যাল ট্রিটমেন্ট সেটা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি উইথ আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। আমি আপনাকে একটু ব্রিফ করি ব্যাপারটা কী জিনিস। ঠিক আছে,
এখন রাইট হেমিকোলেক্টমি মানে হচ্ছে এই যে আপনার সিকাম, অ্যাসেন্ডিং কোলন, এখানে আমরা জানি একটা হ্যাপাটিক ফ্লেক্সর রয়েছে, এবং পার্ট অফ ট্রান্সভার্স কোলন যতটুক আপনার মিড কোলিক আর্টারি দিয়ে সাপ্লাই হচ্ছে। আমাদের মনে রাখতে হবে ক্যান্সার কিন্তু অ্যাকর্ডিং টু ব্লাড সাপ্লাই এবং অ্যাকর্ডিং লিম্ফেটিক ড্রেনেজ অনুযায়ী মেটাস্টেসিস করে। তো আমাদের যে পার্টে মেটাস্টেসিস হয়েছে সেটা কি দিয়ে কোন ব্রাঞ্চ দ্বারা সাপ্লাই হয় এবং কোন লিম্ফ নোডে ড্রেনেজ হয়, এবং ওই লিম্ফ নোডে আর কি কোন পার্ট থেকে ড্রেনেজ হয়ে আসছে, এবং ওই ব্লাড সাপ্লাই আর কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে, ওই জায়গাগুলোয় আমাদের মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমরা যখন রাইট হেমিকোলেক্টমি করব, যেমন সিকাম বা অ্যাসেন্ডিং কোলন সাপ্লাই হয় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ, আইলিও কোলিক আর্টারি এবং রাইট কোলিক আর্টারি অ্যান্ড মিডল কোলিক আর্টারি ব্রাঞ্চ দিয়ে। সেক্ষেত্রে আমরা এই ব্রাঞ্চের যতগুলো মানে পুরো সেগমেন্টটা আমরা এক্সিশন করব। তাইলে আমার রাইট হেমিকোলেক্টমি পার্ট হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, হ্যাপাটিক ফ্লেক্সর অ্যান্ড পার্ট অফ ট্রান্সভার্স কোলন। এটা হচ্ছে আমার কার্সিনোমা অফ সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলনের ট্রিটমেন্ট। এখন আমরা আসি কার্সিনোমা অফ ট্রান্সভার্স কোলন অ্যান্ড স্প্ল্যানিক ফ্লেক্সর। তাহলে সাথে আমি আরেকটা মিস করেছি, রাইট হেমিকোলেক্টমি উইথ আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। এখন আমরা দেখি আইলিওকোলিক অ্যানাস্টোমোসিসটা কী জিনিস, এবং এটা কি অ্যানাস্টোমোসিসটা মেনলি হচ্ছে একটা স্টোমা, আপনারা যে পড়েছেন স্টোমা, লুপ স্টোমা, আরেকটা হচ্ছে কি এন্ড স্টোমা, ঠিক আছে? তাহলে এটা কি লুপ হবে নাকি এন্ড হবে সেটা আপনাদেরকে আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। যেমন এখন দেখি, এটা একটা সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, শেষ। তাহলে সিকামটা কিসের কন্টিনিউশন? আমরা জানি সিকামটা আইলিয়ামের কন্টিনিউশন। এখন আমরা এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখন আমরা যেহেতু সিকাম, অ্যাসেন্ডিং কোলন এবং পার্ট অফ ট্রান্সভার্স কোলনটা এক্সিশন করে দিচ্ছি, তাহলে আমি যদি এগুলো এক্সিশন করে নিলাম, তাহলে এখন আমার রয়েছে কি পার্ট অফ ট্রান্সভার্স কোলন এবং আইলিয়াম। এখন আমরা কি করব, সার্জনরা কি করে, এই যে পার্টটা এক্সিশন করার পর আইলিয়ামের সাথে এই যে পার্ট অফ ট্রান্সভার্স কোলনটা অ্যানাস্টোমোসিস করে দেয়, যেটাকে আমরা বলি গাট অ্যানাস্টোমোসিস, ঠিক আছে? এখন এই গাট অ্যানাস্টোমোসিসটা করার পর এটাকে ডিফাংশনিং এস্টাবলিশ করার জন্য ডিফাংশনিং করে রাখতে হবে, এটাকে রেস্ট দিতে হবে, যাতে এটা একটা টাইম পায়, যাতে ওর ভালনারেবিলিটি লস হয়। সেই ক্ষেত্রে আমরা আইলিয়ামের একটা পার্টকে কী করব, এদিকে স্কিন দিয়ে বের করে দিব, যেটাকে আমরা বলি লুপ আইলিওস্টোমি, মানে হচ্ছে এটা টেম্পোরারি আইলিওস্টোমি। যখন আমার এই অ্যানাস্টোমোসিসটা এস্টাবলিশ হবে, তখন আমি এই স্টোমাটা আমার ক্লোজ করে দিতে পারবো। তাহলে এটাকে আমরা বলি লুপ আইলিওস্টোমি। তার মানে লুপ আইলিওস্টোমির কাজ হচ্ছে কি ডিফাংশনিং অফ দ্য কোলন, মানে ডিফাংশনিং অফ অ্যানাস্টোমোসিস, যেটা আমরা রিসেন্টলি করেছি। তাহলে এটা গেল আমার কি কার্সিনোমা অফ সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন। এরপর আসছে কি কার্সিনোমা অফ ট্রান্সভার্স কোলন অ্যান্ড স্প্ল্যানিক ফ্লেক্সর। এই ক্ষেত্রে আমার অপারেশনটা হচ্ছে কি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি উইথ আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। সেম, কিন্তু এখানে একটা শব্দ এক্সট্রা রয়েছে, যেটা হচ্ছে এক্সটেন্ডেড। তাহলে আমরা জানি হেমিকোলেক্টমিতে কি হয়। হেমিকোলেক্টমিতে হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলনটা গেল, আমার সিকাম, অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড পার্ট অফ ট্রান্সভার্স কোলন। এখন যেহেতু আমার কার্সিনোমাটা ট্রান্সভার্স কোলনে, সেক্ষেত্রে আমি স্প্লেনিক ফ্লেক্সরটাও এবং পার্ট অফ ডিসেন্ডিং কোলনটাও কী করব, এক্সিশন করে নেব। কারণ যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে যে কোনো সেগমেন্টাল রিসেকশনের ক্ষেত্রে এর উপরে এবং নিচে মিনিমাম 5 সেন্টিমিটার একটা ক্লিয়ার মার্জিন রাখতে হয়। ক্লিয়ার মার্জিন বলতে কি, যেমন ধরেন এটা যদি সিকাম হয়, এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলন
সরি, শেপটা একটু চেঞ্জ হলো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা সব সময় আছি, আমি আছে, ডাক্তার সাজেদ ভাইয়া আছে আপনাদেরকে হেল্প করার জন্য। এই যে ডিসেন্ডিং কোলন, মনে করি আমার এই জায়গায় একটা অবস্ট্রাকশন বা ম্যালিগন্যান্সি রয়েছে, ঠিক আছে। তো রাইট হেমিকোলেক্টমির ক্ষেত্রে আমরা করছি, মানে কার্সিনোমার ক্ষেত্রে সিকাম এবং অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে আমরা করছি কি রাইট হেমিকোলেক্টমি। তার মানে কি আমি কি শুধু রাইট হেমিকোলেক্টমি যেই জায়গায় ম্যালিগন্যান্সি রয়েছে সেটাই কাটছি, নাকি একটা সেগমেন্ট রিসেকশন করছি? আমরা অবশ্যই একটা সেগমেন্ট রিসেকশন করছি। কেন? এই জায়গায় যদি একটা মানে ম্যালিগন্যান্সি হয়, সেক্ষেত্রে আমার এদিকে 5 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন, এদিকে 5 সেন্টিমিটার, অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন রাখতে হবে, মানে যাতে মানে আমার কোনো রেসিডুয়াল টিস্যু মানে যেটাতে মেটাস্টেটিস রয়েছে সেটা যাতে থেকে না যায়। কারণ সে একটুও যদি মেটাস্টেটিক টিস্যু থেকে যায়, সেটা থেকে আবার মেটাস্টেসিস হবে। এই কারণে আমরা উপরে এবং নিচে মিনিমাম 5 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন রাখি। অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে সেটা অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে বলে রাখি, তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার মার্জিন দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি। এখন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির ক্ষেত্রে হয় কি, আমি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিটা কখন করছি? যখন আমার ম্যালিগন্যান্সিটা ট্রান্সভার্স কোলন বা স্প্ল্যানিক ফ্লেক্সরে রয়েছে। তাহলে আমার স্প্ল্যানিক ফ্লেক্সরটা হচ্ছে এই জায়গায়, এবং পার্ট অফ ট্রান্সভার্স কোলন ধরেন এই জায়গায় আমার ম্যালিগন্যান্সি। তাহলে এই দুই জায়গার ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অপারেশন হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। তাহলে রাইট হেমিকোলেক্টমি মানে ছিল এক্সিশন অফ সিকাম, অ্যাসেন্ডিং কোলন, এক্সিশন অফ সিকাম, অ্যাসেন্ডিং কোলন এবং পার্ট অফ ট্রান্সভার্স কোলন। এখন আমার ম্যালিগন্যান্সি হচ্ছে ট্রান্সভার্স কোলনে এবং স্প্ল্যানিক ফ্লেক্সরে। তাহলে আমার কি করতে হবে? আরও একটা ক্লিয়ার মার্জিন রাখতে হবে মিনিমাম 5 সেন্টিমিটার নিচে। তাহলে তাহলে এটা হচ্ছে আমার পার্ট অফ ডিসেন্ডিং কোলন। তাহলে এই ক্ষেত্রে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি মানে হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন পুরোটাও, স্প্ল্যানিক ফ্লেক্সর এবং পার্ট অফ ডিসেন্ডিং কোলন। পার্ট অফ ডিসেন্ডিং কোলনটা কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমার স্প্ল্যানিক ফ্লেক্সরের নিচে 5 সেন্টিমিটার একটা ক্লিয়ার মার্জিন রাখতে হবে, যাতে মেটাস্টেসিসটা আমার না থাকে। তাহলে এখন আমি যদি দেখি, তাহলে আমি ধরলাম আমরা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করলাম উইথ আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। তাহলে এখন দেখি সিকাম, অ্যাপেন্ডিক্স, আইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড, অ্যানাল ক্যানাল গেল। তাইলে এখন আমার এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি যেহেতু করছি, আমার কি গেল? সিকাম গেল, থাকবে শুধু পার্ট অফ ডিসেন্ডিং কোলন। এদিকে রয়ে গেছে কি? আইলিয়াম। এই আইলিয়ামটার সাথে আবার কি করব? এই ডিসেন্ডিং কোলনের অ্যানাস্টোমোসিস করে দেব, আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। সেম এটা হবে কি? লুপ আইলিওস্টোমি টু ডিফাংশনিং দ্য অ্যানাস্টোমোসিস আনটিল ইট গেট স্টাবলিশড। বুঝেছেন? আশা করি বুঝেছেন। এরপর আসি লেফট হেমিকোলেক্টমি। লেফট হেমিকোলেক্টমি সেম। এই যে লেফট হেমিকোলেক্টমির ক্ষেত্রে তাহলে কি হয়? এই যে আমার ডিসেন্ডিং কোলনে আমার কি আছে? একটা ম্যালিগন্যান্সি আছে। তাহলে আমি উপরে আপ টু স্প্ল্যানিক ফ্লেক্সর এবং নিচে রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত আমার এক্সিশন করতে হবে। এটা হচ্ছে কি? লেফট হেমিকোলেক্টমি। কার্সিনোমা অফ সিগময়েড কোলনের ক্ষেত্রে আমরা কি করি? সিগময়েড কোলেক্টমি প্লাস এনকোলোস্টমি। হ্যাঁ,
এতক্ষণ আমরা বলেছি লুপ আইলোস্টমি, এখন পড়বো অ্যানকোলোস্টমি। অ্যানকোলোস্টমি কেন বলবো, আচ্ছা এটাও একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এই প্রসিডিউরটাকে একটা প্রসিডিউর বলা হয়, সেটার নাম হচ্ছে হার্টসম্যান প্রসিডিউর, সিগময়েড কোলেক্টমি প্লাস অ্যানকোলোস্টমি। তো এখন দেখি কেন অ্যানকোলোস্টমি করছি। সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড, অ্যানাল ক্যানাল। যখন আমি সিগময়েড কোলেক্টমি করছি, মানে এই জায়গাটা আমার এক্সিশন করছি, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার নাই। এখানে একটা এখন এখানে একটা এখন লুপ, এই জায়গায় একটা স্ট্যাম্প। এগুলাকে যখন আমরা রিসেকশন করে ফেলা হয়, এটাকে বলবো প্রক্সিমাল স্ট্যাম্প, এটাকে বলবো ডিস্টাল স্ট্যাম্প। এখন এটা হচ্ছে রেকটাম। আমরা সার্জনদের মতে একটা জিনিস কি, রেকটামের সাথে যখন কোনো অ্যানাস্টোমোসিস করা হয় তখন সেটা খুবই ভালনারেবল অবস্থায় থাকে, মানে এটা টিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। মানে যখন আপনি ধরেন এটা অ্যানাস্টোমোসিস করে দিয়ে আসছেন, কিন্তু পরে দিয়ে এটা লিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে মানে সার্জনরা এই রিস্কটা নিতে চায় না। তো ওরা করে কি, মানে অ্যানাস্টোমোসিসটা না করে এই স্ট্যাম্পটাকে স্কিন দিয়ে এখানে বের করে দেয়, এটাকে বলা হয় অ্যানকোলোস্টমি। এবং এই রেকটাল স্ট্যাম্পটাকে, মানে ডিস্টাল স্ট্যাম্পটাকে বডিতে, মানে এটা যেহেতু একটা দুইটা ব্যান্ড দিয়ে ফিক্স থাকে, এটা বডিতে রেখে দেওয়া হয়, বা স্ট্যাম্পটা ক্লোজ করে, মানে সুচার দিয়ে ক্লোজ করে, অথবা এটাও স্কিন দিয়ে বের করে দেওয়া হয়। তো রেকটামের ক্ষেত্রে আমার সবচেয়ে রেকটামের ক্ষেত্রে এখানে বর্জ্য পদার্থ, শরীরের বর্জ্য পদার্থগুলো, ফিকাল ম্যাটেরিয়ালগুলো থাকে, তো এখান থেকে মিউকাস সিক্রেশন হয়। তো এটাকে বলা হয়, যেহেতু বডির একটা পার্ট থেকে স্কিন দিয়ে একটা আমি লাইনিং চ্যানেল বের করলাম, তো এটাকে বলা হয় মিউকাস ফিস্টুলা। একটু আমাদের জানার দরকার নেই, জাস্ট আপনাদের বোঝানোর সাথে বললাম, আমাদের জানতে হবে এই জিনিসটা, অ্যানকোলোস্টমি কেন, অ্যানকোলোস্টমি কেন, লুপ কোলোস্টমি, ঠিক আছে, অ্যানকোলোস্টমি। তো সিগময়েড কোলেক্টমির ক্ষেত্রে সিগময়েড অ্যানকোলোস্টমি করা হয়। আবার এই প্রসিডিউরটাকে বলা হয় হার্টসম্যান প্রসিডিউর। একটু মার্ক করে দিই। আপনারা দেখবেন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে যখন সিগময়েড ভলভুলাস হয়, তখন আমরা এই অপারেশনটা করে থাকি, হার্টসম্যান প্রসিডিউর। তো আশা করি আপনারা কার্সিনোমা কোলনের ট্রিটমেন্টটা বুঝেছেন। তো কেমোথেরাপি ইউজুয়ালি, মানে কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয় পোস্ট অপারেটিভলি, কিন্তু কার্সিনোমা কোলনের ক্ষেত্রে রেডিওথেরাপির কোনো রোল নেই, আনলেস ইট ডাজন্ট মেটাস্টেসিস। যদি মেটাস্টেসিস হয় তখন, অথবা যখন মানে খুব এক্সট্রিমলি এল্ডারলি পেশেন্ট, যার ক্ষেত্রে কিছু বাইরের শব্দের কারণে, যার ক্ষেত্রে মানে অপারেশনটা খুব রিস্ক হয়ে যায়, বা মানে বুঝতেই তো পারছেন নিউট্রিশনাল অনেক কি ব্যাপার স্যাপার আছে অপারেশনের ক্ষেত্রে। তো যার ক্ষেত্রে মানে ইন্ডিকেটেড না অপারেশনটা, তখন আমরা রেডিওথেরাপি দিয়ে একটা প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকি। তো আমাদের কার্সিনোমার একটা হচ্ছে একটু কি, কার্সিনোমার একটা ফিচারগুলো কি, তাহলে আপনার কাছে তো আর এইভাবে আমরা যেভাবে আলোচনা করেছি, কার্সিনোমা অফ রাইট সাইড কোলন, কার্সিনোমা অফ লেফট সাইড কোলন আসবে না। তো এবার আপনাকে বলবে পেইন, রেকটাল ব্লিডিং, অবস্ট্রাকশন, টেনেসমাস, তারপর হচ্ছে অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট, মেনলি এই ফিচার্সগুলোই বলা হয়। সেক্ষেত্রে আপনারা কার্সিনোমা কোলন বা কার্সিনোমা কোলোরেক্টাম বা কোলোরেক্টাল কার্সিনোমা, তিনটা যে কোনো একটাই বললেই হয়। সেই ক্ষেত্রে আপনারা কার্সিনোমা কোলন এবং কার্সিনোমা রেক্টামের অপারেশনগুলো স্টেপ বাই স্টেপ মানে লিখে আনসার করতে হবে। এখন আমরা দেখি কার্সিনোমা রেক্টাম। এখন রেক্টামের কার্সিনোমা দেখার আগে আমাদের রেক্টামের অ্যানাটমিটা একটু দেখা উচিত। রেক্টামের মানে কি লেংথটা অ্যাভারেজ 15 থেকে 17 বা 18 সেন্টিমিটার ধরা হয় ফ্রম অ্যানাল ভার্জ। অ্যানাল ভার্জ হচ্ছে এটা। তো এই জায়গা থেকে লেংথ 18 সেন্টিমিটার অ্যাভারেজ, 15 থেকে 17,
কেউ কেউ বলে 18, কেউ কেউ বলে 15, কেউ কেউ বলে 17। তো এটাই। তো তো অ্যানাল ভার্স থেকে প্রথম যে 6 সেন্টিমিটার সেটা হচ্ছে লোয়ার 1/3, 6 থেকে 12 মিডল 1/3, এবং 12-র পর থেকে 17 পর্যন্ত যে পার্টটা সেটা হচ্ছে আপার 1/3। এখন আমার কার্সিনোমার রেকটামটা কোন জায়গায়, এটার উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্টটা নির্ভর করে, সাথে আমার স্টেজিংয়ের উপরও ট্রিটমেন্টটা ডিপেন্ড করে, সেটা আমরা এখন আলোচনা করছি। এখন কার্সিনোমার রেকটামের ক্ষেত্রে আমাদের সিমটমসগুলো কী হতে পারে? সিমটমসগুলো হবে সেম, বাট এই ক্ষেত্রে ফার্স্ট সিমটমটাই হবে ব্লিডিং পার রেকটাম। ঠিক আছে, আমরা কোলনের ক্ষেত্রে পড়েছি কি কোলিকি পেইন বা পেইন দেন ব্লিডিং, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং পার রেকটাম। টেনেসমাস হচ্ছে মানে ডিফিকেশন, আর্জ অফ ডিফিকেশন বাট নো পাস অফ স্টুল। মানে এমন হবে আপনার খুব মনে হতে পারে আপনার এখনই ডিফিকেশন হবে, কিন্তু আপনি যখন টয়লেটে যাবেন দেখবেন কোনো নো পাস অফ স্টুল। এবং আর্লি মর্নিং ব্লাডি ডায়রিয়া, সকালবেলা ডায়রিয়া, মানে খুব ভোরবেলায় ডায়রিয়াটা হবে, এবং এটা হবে ব্লাডি ডায়রিয়া। এটাকে আমরা অল্টারেশন অফ বাউল হ্যাবিটও বলতে পারি, যেমন সকালবেলা ডায়রিয়া, এরপরে ধরেন দিনের বাকিটা সময় বিকেল বা রাতের দিকে কনস্টিপেশন, এরপর আবার ডায়রিয়া। তো বাকি যেই পেইন, ওয়েট লস, অ্যানিমিয়াগুলো দেখছেন এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমস। আমরা একটু দেখি বেইলি, আসলে আমরা পড়াগুলো আপনাদেরকে মানে বেইলি লাইফ থেকেই গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে ক্লিনিক্যাল ফিচার্সের ক্ষেত্রে এখানে কি বলেছে, ব্লিডিং পার রেকটাম, টেনেসমাস, আর্লি মর্নিং ডায়রিয়া। বাকি যেগুলো দেখছেন পেইন, ওয়েট লস, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে কি কনস্টিটিউশনাল সিমটমস। এখন আসি অ্যাবডোমেনের ক্ষেত্রে ইউজুয়ালি ক্লিয়ার থাকে আর্লি কেস, বাট যখন এটা আস্তে আস্তে ডেভেলপ করে তখন বা মেটাস্টাইসিস হয় তখন একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন একটা ফিচার ডেভেলপ করে। আর রেকটাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখব, রিজিড সিগমোইডোস্কোপির ক্ষেত্রে আমরা দেখব কি ইউজুয়ালি ইফ উইথিন 7 to 8 সেন্টিমিটার, মানে হচ্ছে লোয়ার থার্ড, মানে রেকটামের লোয়ার থার্ডে যখন আমরা হয় তখন এটা আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মাধ্যমে দেখতে পারি। এখানে আমরা ফাইন্ডিংসটা কী পাবো, যেমন ওই সাইডটাতে একটা এলিভেটেড একটা মাস পাবো, ইরিগুলার সারফেস অ্যান্ড অ্যান্ডোলুমিনাল মাস, মানে এটা হচ্ছে লুমিনার ভেতরে অ্যান্ডোলুমিনাল একটা মাস পাবো। এই যে এলিভেটেড, ইরিগুলার অ্যান্ড হার্ড অ্যান্ডোলুমিনাল মাস। এখন আমার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কী হবে, আমরা আগেই বলেছি মানে রেকটাল ব্লিডিংয়ের যে কোনো ক্ষেত্রে আমার প্রথম কাজটা হবে কি কলোনোস্কোপি। তো আবার যেহেতু এটা লোয়ার 1/3 একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা রিজিড সিগমোইডোস্কোপি হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের একটা পার্ট। তো রিজিড এবং বায়োপসিটা নিয়ে বায়োপসিতে পাঠানো হয়। কলোনোস্কোপি তো আপনারা জানেন, কলোনোস্কোপি করে বায়োপসি করা হয়। তো কলোনোস্কোপির পর যদি বায়োপসিতে আসে যে এটা একটা কার্সিনোমা, সেক্ষেত্রে আমরা আবার সিটি, চেস্ট, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস করব। সাথে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা করব জিনিস, সেটা হলো এমআরআই। এই ক্ষেত্রে আমরা কোলনের ক্ষেত্রে এমআরআইটা করি না, কারণ কোলন হচ্ছে একটা মোবাইল মানে মোবাইল পার্ট, এটা খুব কিন্তু রেকটামটা হচ্ছে রিজিড, মানে ফিক্সড। তো অনেকে এমআরআই করে আমরা আসলে সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস এমআরআই করে আমরা আসলে কি করব, স্টেজিংটা করব, কার্সিনোমার স্টেজিং। তাহলে কি করব, অল পেশেন্ট উইথ সাসপেক্টেড জেনারেল ক্যান্সার শুড আন্ডারগো ডিজিটাল রেকটাল এক্সাম, যেটা আমরা বলি সিগমোইডোস্কোপি। তারপরে হচ্ছে কি এখানে ছবি আছে কিনা দেখি, না
এখানে মানে সিগমোইডোস্কোপি কোনো ফিগার দেওয়া নেই। তো এটা আসলে প্রক্টোস্কোপ। আপনারা যখন সার্জারি ওয়ার্ড করবেন তখন আসলে ইনস্ট্রুমেন্টগুলো দেখবেন, একটা প্রক্টোস্কোপ রয়েছে। প্রক্টোস্কোপ দিয়ে আসলে হ্যামোরয়েডস, অ্যানাল ফিশার, তারপর হচ্ছে অ্যানাল ফিস্টুলা, দেন লোয়ার 1/3 কার্সিনোমা, এগুলো মানে ডায়াগনোসিস করা যায় মোর প্রবাবলি। তো আর যদি আপার থার্ড অ্যান্ড মিডল থার্ডে হয় সেক্ষেত্রে আমরা সিটি কোলোনোস্কোপি বা সিটি কোলোনোগ্রাফি যা আছে, সিটি এখন অবশ্য সব জায়গায় কোলোনোস্কোপি করা হয়। তো সিটি কোলোনোস্কোপি করবো অ্যান্ড বায়োপসিতে দেখি যে মেটাস্টেসিস অল পেশেন্ট উইথ প্রুভেন রেক্টাল ক্যান্সার। যখন বায়োপসিতে রেক্টাল ক্যান্সারটা প্রুভেন হবে তখন আমরা কী করবো, ইমেজিন করবো সিটি, চেস্ট, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, অ্যান্ড রেক্টামের ক্ষেত্রে MRI, যেটা আমরা কোলনের ক্ষেত্রে করব না। কেন করব না? কোলন হচ্ছে কি মোবাইল পার্ট। তাহলে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন গেল। তো টাইপস অফ কার্সিনোমা স্প্রেড, লোকাল স্প্রেড আমরা আগেই পড়েছি। লোকাল স্প্রেডের মাধ্যমে হয় লিম্ফেটিক স্প্রেড, ভেনাস স্প্রেড, তা হচ্ছে পেরিটোনিয়াল ডিসেমিনেশন, যেটা হচ্ছে ডিরেক্ট ডিসেমিনেশন। এখন ট্রিটমেন্ট ডিপেন্ড করে স্টেজিংয়ের উপর। আমরা স্টেজিংটা কীভাবে করি? সিটি, চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, পেলভিস অ্যান্ড MRI এর মাধ্যমে। তো T1, T2, T3 T2 T3 মানে হচ্ছে মানে কার্সিনোমাটা উইথিন কোলন, এটা কোনো সারাউন্ডিং স্ট্রাকচারে মেটাস্টেসিস হয় না। মিনস কোলোনিক ওয়াল, কোলনের যে লেয়ারটা আছে, যেমন মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রোপিয়ার ব্যাপার দুইটা পার্ট, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল মাসেল, এই মাস্কুলারিস প্রোপিয়া পর্যন্ত মানে ইনভেড হয়েছে, ছড়িয়েছে, এর বেশি ছড়ে নেই। এটার মানে হচ্ছে T3। তো T3তে যখন আমার মেটাস্টেসিসটা রয়েছে তখন আমার ট্রিটমেন্ট অপশান সার্জারি। এবং T4 মানে হচ্ছে আমার মাস্কুলারিস প্রোপিয়া ওয়ালটা পেনিট্রেট করে এটা মেজোরেক্টাম এবং সারাউন্ডিং স্ট্রাকচার, যেমন প্রোস্টেট, তারপরে হচ্ছে মেলদের ক্ষেত্রে প্রোস্টেট, ফিমেলদের ক্ষেত্রে অ্যান্টেরিয়রলি হচ্ছে ইউটেরাস, এগুলো রয়েছে। তো যখন সারাউন্ডিং স্ট্রাকচারে ছড়াবে তখন সেটা হচ্ছে আমরা T4-এ যখন আমার কার্সিনোমা হবে সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অপশনটা হবে রেডিওথেরাপি দিয়ে এটাকে আমরা একটু রিডিউস করে আনবো। রিডিউস করার পর এটা আমরা সার্জিক্যাল অপশনটা চুজ করব। এখন হচ্ছে ডিপেন্ডিং অন লোকেশন, এটা এক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যানাটমি মানে রেকটামের অ্যানাটমিটা প্রথমেই দেখেছি। এই কারণে মানে লোকেশনের উপর যেহেতু একটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে, সেই কারণে আমরা লোকেশনটা একটু আলোচনা করেছিলাম। এখন আবার দেখি এই যে আপার অ্যান্ড মিডল থার্ডে অ্যান্টেরিয়র রিসেকশন কেন করা হয়, এবং লোয়ার থার্ডে কেন অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন ফলোড বাই অ্যানকোলোস্টমি। সেম এই যে ফলোড বাই কোলোকোলিক অ্যানাস্টোমোসিস ফলোড বাই অ্যানকোলোস্টমি। আশা করি বুঝতে পারছেন কেন কোলোকোলিক অ্যানাস্টোমোসিস এবং কেন অ্যানকোলোস্টমি। না পারলে কমেন্ট সেকশনে জানাবেন, আবার বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা এই যে দেখেছিলাম কোলনের ক্ষেত্রে যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমাদের একটা কী রাখতে হয়, ক্লিয়ার মার্জিন, যাতে আমার কোনো মেটাস্ট্যাটিক রেসিডুয়াল টিস্যু বডির ভেতর থেকে না যায়। এখন যখন আমরা আপার এবং মিডল থার্ডের ক্ষেত্রে মানে ম্যালিগনেন্সিটা হচ্ছে, তখন আপার অ্যান্ড মিডল থার্ডের ক্ষেত্রে ম্যালিগনেন্সি, আমি একটু ফিগারটা আঁকার চেষ্টা করি। অ্যানাল পেপিলা, এটা হচ্ছে পেকটিনেট লাইন, অ্যানাল ক্যানাল। এক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার। এই জিনিসগুলা এই অনেক মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু চুজ সার্জিক্যাল মেথড। কেন এখন বলছি, যখন আমার আপার থার্ডে বা মিডল থার্ডে আমার ম্যালিগনেন্সিটা হয়, তখন আমার এক্সিশনের ক্ষেত্রে সেগমেন্টাল এক্সিশনের ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন রাখা লাগে। তো যখন আমরা পড়েছি অ্যানাল মানে রেকটামটা 18 সেন্টিমিটার ফ্রম অ্যানাল ভাজ, এটা যদি আমার অ্যানাল ভাজ হয় সেক্ষেত্রে আমার এইটুক হচ্ছে 6 সেন্টিমিটার
মানে লোয়ার থার্ড, এটুক হচ্ছে 12 সেন্টিমিটার মানে মিডল থার্ড, দেন হচ্ছে আপার থার্ড। যখন আবার এই অ্যানাল ক্যানেল মানে স্প্রিংটা মানে অ্যানাল ভার্স থেকে অ্যানাল পেপিলার দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন দেখি যখন আপার এবং মিডল থার্ডের ক্ষেত্রে ধরেন আপনার 12 সেন্টিমিটার মিডল থার্ড পর্যন্ত ধরতে পারে। মিডল থার্ডে ধরেন মিডল থার্ডের একদম লাস্ট বর্ডারে যখন আমার ম্যালিগন্যান্সিটা হয়, সাথে আমার নিচে 2 সেন্টিমিটার একটা কী রাখতে হয়, ক্লিয়ার মার্জিন। তো 2 সেন্টিমিটার যখন আমি ক্লিয়ার মার্জিন রাখি মিডল থার্ডের ক্ষেত্রে, 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন সহ আমার স্ফিংটারটা অ্যাভয়েড হয়, মানে স্ফিংটারতে এক্সিশনের ক্ষেত্রে এক্সক্লুড হয়ে যায়। মানে আমি বলতে চাচ্ছি আমার স্প্রিংটারটা তখন বেঁচে যায়, মানে আমার স্প্রিংটারটা কাটা লাগে না। তখন আমি এই এক্সিশনটা করি। তো সার্জনরা বেসিক্যালি চায় যাতে জিআই কন্টিনিউটিটা থাকে। তো যখন আমার এই সেগমেন্টটা এক্সিশন হয়, তখন ধরেন আমার অ্যানাল ক্যানেলটা রয়ে গেল, অ্যানাল ক্যানেলের সাথে আমার কি আছে, রেক্টোসিগময়েড জাংশন আছে। তখন আমার কি হয়, একটা কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস হয়। যদিও বলেছি এটা খুবই একটা ভালনারেবল অ্যানাস্টোমোসিস, কিন্তু তাও মানে কিছু কিছু ক্ষেত্রে সার্জনরা চায় এই অ্যানাস্টোমোসিসটা করতে, বা যদি খুব লিকেজ হয়ে যায় তখন আমরা এনকোলোস্টমি করে দিই, আর এদিকে একটা মিউকাস সিস্টুলা বের করে দিই। এটা হচ্ছে পরের কথা। তো আমরা বেসিক্যালি আমরা যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, অ্যান্টেরিয়র রিসেকশন করা হয় মেনলি যখন অ্যান্টেরিয়র রিসেকশনের ক্ষেত্রে 2 সেন্টিমিটার মিডল থার্ড পর্যন্ত অ্যান্টেরিয়র রিসেকশন করলে, মানে 2 সেন্টিমিটার ইনক্লুডিং 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন, তখন আমার স্ফিংটারটা সেফ থাকে, মানে স্ফিংটারের উপর কোনো আঘাত আসে না। কিন্তু যখন মানে লোয়ার থার্ডে যখন কোনো ম্যালিগন্যান্সি হয়, ধরেন এটা তো 6 সেন্টিমিটার, আমার স্প্রিংটারটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমার ধরেন এই জায়গায় একটা ম্যালিগন্যান্সি হলো। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে মানে লোয়ার থার্ডে ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমার যখন এর নিচে 2 সেন্টিমিটার আমি ক্লিয়ার মার্জিন রাখতে যাই, তখন ইট ইনক্লুডস আমার স্প্রিংটার। তো স্প্রিংটারকে যখন আমার মানে ইনক্লুড করে, তখন আমার পুরো ক্যানেলটাই এক্সিশন করতে হয়। তো এই অপারেশনটাই হচ্ছে অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন ফলোড বাই এনকোলোস্টমি। কেন এনকোলোস্টমি বলছে? যেহেতু আমার অ্যানাল ক্যানেলই নাই, শুধু রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত আছে অ্যানাল ক্যানেল। তো এটাকে আমি কী করব, স্কিন দিয়ে এনকোলোস্টমি হিসেবে বের করে দিব। এটা হচ্ছে আমার কার্সিনোমা রেকটামের ট্রিটমেন্ট। আশা করি আপনারা বুঝেছেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যে কোনো সমস্যা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি এবং ডাক্তার সাজিদ ভাই 24/7 আপনাদের হেল্প করার জন্য আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।